অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয় করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমি যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি। বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে। বণিক বার্তার পক্ষ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন স্যার। 100 দিন অতিক্রম করেছে। শুনতে চাই আপনি এই 100 দিন কিভাবে এত দাবি দেওয়া আবার সব কিছু গোছাতেও পারেননি, কিভাবে পার করছেন? ওইটা তো প্রতিদিন তোমরা রিপোর্ট করছো, এটা তো কোনোদিন বাদ যাচ্ছে না। প্রথম তো ছিল যে একটা সরকার, এই একটা বড় অভ্যুত্থান, তার মাঝখানে এই সরকার যাত্রা শুরু করলো, স্থিতি আনা, মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারো শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য। তো সেটা নিয়েই শুরু। তারপর আস্তে আস্তে কাজের নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। এই অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছি না। পুলিশের এখনও পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো, অভ্যুত্থান। এটা সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করবো। সব তো লণ্ডভণ্ড অবস্থা, অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানি, এগুলো তো প্রতিদিন তোমরা যা রিপোর্ট। স্যার, মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সবসময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে, তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে, আহতদেরকে ঠিকমতো দেখা হয় নাই। আবার বড় রাজনৈতিক দল থেকেও অভিযোগ এসছে যে আপনার সরকারের দক্ষতার দিক থেকে কিছু কিছু গ্যাপ আছে। এটাকে আপনি কীভাবে? স্বাভাবিক, মানুষ তো অভাব তো থাকবেই। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কিভাবে সম্পূর্ণ করব। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি। অনেকগুলো কমিশন হয়েও গেছে। তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি? আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি প্রথম 6টার, যেগুলো বিশেষভাবে দরকার আমাদের। সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায়, ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না, যেহেতু শুরুতেই তারা তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কাজে সময় চলে গেছে ওইদিকে। তো ধরে নিচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনায়। আমরা ধরে নিচ্ছি যেখানে 100টা প্রস্তাব আছে, এই করতে হবে, ওই করতে হবে, 100টার মধ্যে 10টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর 10টা
একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি, অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন, এগুলো আমরা করবো, আপনাদের এইসবের মধ্যে মাথা কামানোর ধর রিপোর্ট লিখছেন এটা আমাদের কাছে আসবে, হতে পারে, তা আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জি স্যার, আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গগুলো এসছে আর কি, এবং সেখানে একটা বক্তব্য নিয়ে নানান ধরনের ইতিমধ্যেই চর্চা চলছে আর কি। আপনার অফিস থেকেও একটা বক্তব্য দিয়েছে যে এটা 4 বছরের কম সময়। আপনি কি মানে এই বিষয়ে আরেকটু আমাদেরকে ক্ল্যারিফিকেশন করতে পারেন? ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়, সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা। পার্লামেন্টের 4 বছর নিয়ে আলোচনা করেছে, নির্বাচনের 4 বছর নিয়ে আলোচনা হয় না। আমাকে জিজ্ঞেস করছিল যে এই যে সংস্কার করবেন, সংবিধানের যে সংস্কার করবেন কী কী ধরনের হতে পারে। আমি যে বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন একটা বলে যে 5 বছরের জায়গায় 4 বছর করেন প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা, 2 দফার মধ্যে সময়, এবং পার্লামেন্ট 5 বছরের জায়গায় 4 বছর করেন। তো তখন 4 বছরের প্রশ্নটা আসতো, বলতে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন? কথাটা ছিল পার্লামেন্টের। এখন প্রশ্ন করে বলছে আপনারা কি 4 বছর থাকবেন? আমি বলছি না না, অনেক কম। এই অনেক কমটাই সব বলছে 4 বছর। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে। এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে, অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেলে সময় নিয়ে আপনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ, এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, জি বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেবে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। জি আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। জি কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। জি আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না। একজন দুজন না, জি কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দেন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। জি স্যার, প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে, এবং আপনি সে বিষয়ে বলছেনও আর কি। এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি, যে প্রজেক্টটা খুবই বিতর্কিত। আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি, আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে আর কি। এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি। যে পাওনাদারে পাওনা শোধ করে দেওয়া, তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাব। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরও সম্ভব, তাদের সম্ভব। এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয়। সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা, রি-এক্সামিন করার আগে এই টাকাগুলো দিয়ে দিবেন। টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না। জি, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। জি, যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তার টাকা দিতে হবে না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন আর কি। তো একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে 75-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন 75-এর 15ই আগস্টের আগে প্রায় 65-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সিকিং করতো তারা তো সব পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে। কাজে সেখানে খরচ বেশি হচ্ছে, এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে, টেম করা যাচ্ছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তছরূপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে। টাকা ফেরত দেয় না, কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে। এটা হলো যে এখন অপশনগুলো কি, একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, সে আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখো। আমাদের এখন বলছিল ব্যাংকগুলো বাঁচিয়ে রাখা, যে অল্প অল্প করে দাও তো ব্যাংকটা বাঁচুক। ব্যাংক একটা ফেল করে আরম্ভ করলে একটার পর একটা ফেল করতে আরম্ভ করবে, এটা ভয়ঙ্কর জিনিস হবে। তো কাজে একটা অপশন নিতে হবে তো আমাদেরকে, পলিসি করতে একটু অল্প একটু সহ্য করি সবাই মিলে, যাতে করে ব্যাংকটা বাঁচে এবং পুরো সিস্টেম ফাংশন করতে আরম্ভ করে। জি স্যার, একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন স্যার, যে শুরুতে যখন আপনার সরকার দায়িত্ব নেয় যে সমস্ত ব্যাংকগুলো লুট হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে যাওয়াই ভালো, এরকম একটা স্টেটমেন্ট এসেছিল, সেটার কারণে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে স্যার? এটারও মানুষ ব্যাক সাইডে হাইন্ড সাইডে আলোচনা করবো ওটা কি ঠিক ছিল না ব্যাঠিক ছিল। জি স্যার, কাজে এটা হলো যে অ্যাসেসমেন্টের ব্যাপার, আমার কোন দিকে যেতে হবে। দুটো অপশন আছে, এদিকে গেলেই হবে এদিকে গেলে হবে, আমরা একটা অপশন গ্রহণ করেছি, মনে হয়েছে এটা ভালো হবে। স্যার পাচারকৃত অর্থ নিয়ে আপনি নিজেও বলেছেন, এফটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন, সবাই বলতেছে টাকা ফেরত আসতেছে না। আপনি কি মনে করেন যে স্যার এটা শুরু করে দিয়ে যেতে পারবেন যে আপনার হাত দিয়েই কিছু টাকা বাংলাদেশে ফেরত এসছে? ফেরত আসবে কিনা আমরা কাজটা শুরু করে দিতে পারি, কারণ এটা প্রক্রিয়াটা বড় জটিল প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া, কেউ কার টাকা ছাড়তে চায় না। তো যার কাছে গেছে সে ওটা রাখার জন্য, যে ব্যাংকের কাছে সে ওটা রাখার জন্য তার লয়ারদের লাগিয়ে রেখেছে, আর যে মালিক যে নিয়ে গেছে সেও লয়ার নিয়ে লাগিয়ে দিয়েছে। এটা আইনের লড়াই হবে, সাক্ষী প্রমাণের লড়াই হবে, যে কে পাবে কি পাবে না। তো যত রকমের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, সবাই আশ্বাস দিচ্ছে যে সময় সাপেক্ষ, বাট ইট ক্যান বি ডান, সাম ফ্র্যাকশন হবে, পুরো টাকাটা আসবে। বিগত সরকারের সময় যে সবচেয়ে বড় রকমের প্রশ্ন ছিল তথ্য নিয়ে, যে তারা ঠিকমতো তথ্য দিত না, মানুষকে প্রচুর মিথ্যা তথ্য দিয়েছে। আপনার সরকার সঠিক তথ্য দেওয়ার কোনো মানে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত? একটা হলো যেটা সত্য সেটা বলা, এটা তো টা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম, মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। স্যার অনেকগুলো প্রজেক্ট যেগুলো শ্বেত হস্তির প্রজেক্ট, যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি, এই প্রজেক্টগুলো কি করবেন স্যার? এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছেন, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না মাসের পর মাস, এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও, ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিসে? বেতনের টাকা দিতে পারতেছে না। স্যার যেগুলোর বিজনেস ভায়াবিলিটি নাই সেগুলোকে কিভাবে আপনারা চালায় রাখবেন? আমরা চালিয়ে রাখবো না, আমার কোন দুঃখ চালাবো? জি স্যার, আমরা কে চালাবো? কিন্তু আপনারা তো বলছেন যে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দিব না। চেষ্টা করবো আমরা, কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই। আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। বিগত সরকারের স্যার সবচেয়ে মানে লুটের পেছনে একটা বড় প্রশ্ন হিসেবে এসছে যে অলিগার্ক। আপনার সরকার আসলে এই অলিগার্কদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল করে, ব্যাংক কন্ট্রোল করে, বিজনেস, সবচেয়ে বড় হলো যে আমাদের কনজিউমার গুডস কন্ট্রোল করে। জি, মস্ত বড় জিনিস। জি, ব্যাংক কন্ট্রোল করে এটা মানুষের চোখে পড়ে না। এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি। সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি, সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি না। কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে, কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। তাকে কদ্দুর সুযোগ দেবেন, কদ্দুর তারে বন্ধ করবেন। তা ওরে বন্ধ করে দিলে আমার সব কিছু বন্ধ। স্যার সামনে তো রোজা, আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল, আরো ভয়ঙ্কর একটা। স্যার আপনাদের দিক থেকে কনজিউমারদের আশ্বস্ত করার জন্য আমরা পুরো আশ্বস্ত করছি, আমরা কারো কোনো কনজিউমার গুডসের ঘাটতি হোক সেটা হবে। শুধু কনজিউমার গুডস শুধু খেজুর আর ছোলার বিষয় না, চিনির বিষয় না, চাল নষ্ট হয়ে গেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম,
এখন শুনুন পরে আর নাই। এই ছয়টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। তো কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। আমরা বলছি যত টাকা লাগে যেন আমরা চালের ঘাটতি যেন না হয়। স্যার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি কমিশন গঠন করেছেন, অনেক কথা বলেছেন। আবার একই সঙ্গে আমরা দেখছি যে আমি নিজে এইচএস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট মাহফুজা নাম, আমরা দেখছি যে বেশ কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং যেগুলো নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে কিনা, এবং অনেক পেশাদার সাংবাদিকদের এবং আন্তর্জাতিক অনেক সংস্থাও এগুলো নিয়ে প্রশ্ন করেছে যে এগুলো আসলে গণমাধ্যম স্বাধীনতার প্রতি এক ধরনের আক্রমণ হিসেবেই দেখছেন আর কি। এটা আমার কাছেও খারাপ লেগেছে, এরকম একটা অ্যাক্রিডিটেশন কার্ড চলে গেছে, বাতিল করে দিয়েছে। তা আমি খোঁজ নিলাম, আমি তো জানতাম না এটা কি। তার মানে মনে হলো যে তাদেরকে আর সাংবাদিকতা করতে দেওয়া হবে না বোধহয়, এই অধিকার হরণ করা হলো। ওইটাতে আমি খুব চিন্তিত হলাম যে আমরা বলছি এদিকে সাংবাদিকতার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলছি, আর এদিকে কাট কেড়ে নিচ্ছি। পরে দেখলাম যে না, এটা সাংবাদিকতার বিষয় না, এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া আর না পাওয়া। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে, শুধু ঢুকতে পারতেছে না, ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। এবং 1 বছরের একটা কার্ড দেওয়া হয়তো, তার মধ্যে 1 বছরের মধ্যে বহু মাস চলেও গেছে, যাক না হোক সারা বছরই হোক। তবে তারা আমার ব্যাখ্যা করলো যে এটা কার্ড যেটা বাতিল করার অধিকার সরকারের আছে, সরকার সেটা অ্যাপ্লাই করেছে। তো অ্যাপ্লাই করেছে ঠিক, কিন্তু তার স্বাধীনতা নিয়ে গেল। বললাম আমরা সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে নেই, আমরা তো প্রবেশের অধিকার নিয়েছি। সাংবাদিকতা ঠিকই আছে, সে যে বাইরে এইটা নিয়ে লিখুক সেটা তো আমরা বাধা দিচ্ছি না। সে কলমের পর কলমের পর কলম দেখে যাক, আমরা শুনবো, আমরা প্রতিবাদ করবো, আমাদের জবাব দেবো, সব কিছু করবো। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে। এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু, শুধু ঘরে ঢুকতে পারবে না। প্রবেশাধিকারের বিষয়, এটা সাংবাদিকতার বিষয় না। সেটার ক্ষেত্রেও স্যার একটা প্রোটোকল ছিল, আচ্ছা সব আছে, কিন্তু বিষয়টাই। জি স্যার, যেমন 7-8-এর সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে এবং বলা হতো যে ওই সময়ে এক ধরনের সরকার এসেছিল এবং তারা যে ব্যবস্থা করে দিয়েছে তার ফলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন, সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। তা না হলে যদি এমনি নির্বাচন হয়ে যায় আর সুযোগগুলো রয়ে গেল, যেখান থেকে সূত্রপাত হয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কয়দিন। আপনি বলছেন যে আসলে আপনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যেতে চান এবং রাজনৈতিক দলের সমর্থনে যে নতুন করে আর ফ্যাসিবাদ তৈরি না হয় সেটাই। রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে, ইতিমধ্যে দেশের বড় বৃহৎ দলগুলো বলছে যে না, এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়, আমরা রাজি। ওরা না চাইলে আমরা কে এটা তার গলা টিপে দিয়ে দেওয়ার জন্য? আমরা কেউ না। আমরা আমার বক্তৃতা যে দিলাম, বারে বারে আবেদন করতেছেন হাত জোর করে, সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান। আমরা তো বলতাম কে তুমি, আমি দিব সংস্কার, আমি করে যাবো, তোমার মতামতের দরকার কি, এটা তো আমরা বলতেছি। এবং আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কী করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। স্যার, গতকালকে মুডিজ একটা আমাদের ডাউনগ্রেড করেছে আর কি। আপনারা তো বিনিয়োগ আনার চেষ্টা করছেন, বিদেশ থেকে অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে আপনি যেহেতু দেশের দায়িত্ব নিয়েছেন, বিদেশ থেকে কিছু বিনিয়োগ আসবে। তো মুডিজের এই ডাউনগ্রেডের পরে খারাপ, আমাদের জন্য ভালো না, এটা ভালো না। কিন্তু ওই যে ঘটনার চক্রে যা হয়েছে সেটা তো আমরা। এবং আপনি বলেছিলেন যে আমেরিকা থেকে আসার পরে ইউএনএ যে 6 থেকে 7 বিলিয়নের মতো আসতে পারে বাংলাদেশে, আপনি কবে নাগাদ মনে করছেন যে এই অর্থটা বাংলাদেশে বাজেটারি সাপোর্টগুলো আসবে? নর্মাল যেগুলো সময় লাগে অনেক, আমরা তাদের কাছে বারে বারে বলেছি যে এই সময় দিলে তো এই সরকার আর এই কাজ করতে পারবে না। তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে, তাদের কাজ এগোতে দেবে, আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা তাড়াতাড়ি দেবো। এখন তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? আপনারা যেরকম নির্বাচন কবে দেবেন বলে আমাদের পেছনে লেগেছে, আমরাও তাদের পেছনে লেগেছি কবে দেবে বলো। স্যার, জনপ্রশাসন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। একটা ভালো নির্বাচন দিতে গেলে, ভালো সংস্কার করতে গেলে জনপ্রশাসনের একটা বড় ধরনের সমর্থন দরকার। কিন্তু বর্তমান জনপ্রশাসন যেভাবে সজ্জিত হচ্ছে সেটা নিয়ে এক ধরনের ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে আর কি। তো ভালো সংস্কার আপনি শুরু করতে গেলেও তো আপনার মোটামুটি এভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে গেলেও জনপ্রশাসন এবং মোটামুটি একটা ভালো পুলিশ দরকার।
সো সেটার জন্য আপনাদের প্রস্তুতি কি চেষ্টা করে আর কি। এটা তো এটা ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তো আর নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরান পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুল ভ্রান্তি করবো, ভুল বুঝবো, সেটাও হইতে পারে। এর মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে এটাই। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ, জি, থ্যাংক ইউ।